নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে 5টি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাহলে দেরি কেন, চলুন শুরু করে দেওয়া যাক। 1 নম্বর, অর্থ পাচার মামলায় ভোট কুশলী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি অর্থাৎ আইপ্যাকের অন্যতম কর্তা বিনিশ চান্দেলকে 10 দিনের হেফাজতে পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার ভোরে দিল্লির পাটিয়ালার আদালত এই নির্দেশ দিয়েছে। সোমবার কয়লা কেলেঙ্কারির তদন্তে আইপ্যাক কর্তার ঠিকানায় হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। রাতেই তৃণমূলের ভোট কুশলী সংস্থাটির অন্যতম পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা বিনেশকে তারা গ্রেপ্তার করে। মঙ্গলবার ভোরে পাটিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক শেফালি বার্নালা ট্যান্ডন বিনেশের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। আদালতে ইডি জানিয়েছে, আইপ্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা বিনেশ সংশ্লিষ্ট সংস্থার 33% অংশীদার। এছাড়াও প্রতীক জৈন এই মামলার সঙ্গে যুক্ত। অর্থ পাচার প্রতিরোধ আইনের অধীনে একটি মামলায় এই দুজনায় তদন্তাধীন রয়েছেন। দিল্লি পুলিশের দায়ের করা একটি এফআইআর থেকে এই মামলার সূত্রপাত। এর আগে গত 8ই জানুয়ারি এই মামলায় আইপ্যাকের দপ্তর এবং সংস্থার আরেক প্রতিষ্ঠাতা পরিচালক প্রতীক জৈনের কলকাতার বাসভবনে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রতীকের বাড়ি এবং দপ্তরে যান। অভিযোগ, ইডির তল্লাশির সময় মুখ্যমন্ত্রী আইপ্যাক কর্তা প্রতীকের বাড়িতে ঢুকে নথিপত্র, ফাইল, ল্যাপটপ বার করে এনেছিলেন। তারপর সল্টলেকে সংস্থার দপ্তরে গিয়েও একই কাজ করেন। তদন্তে বাধা দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। আজই সুপ্রিম কোর্টে ইডির সেই আবেদনের শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শুনানি পিছিয়ে গিয়েছে 22 তারিখ অবধি। কিন্তু আজকে পাটিয়ালা হাউসে যে বিবৃতি ইডি দিয়েছে একটু আগে, যেটা আমরা আপনাদেরকে জানালাম, সেই বিবৃতি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেখানে কিন্তু প্রতীক জৈনের নামটাও উল্লেখ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, অর্থাৎ যে কোনো সময় তাকেও গ্রেপ্তার করতে পারে ইডি, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবার চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। মালদহের মোথাবাড়িতে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখানোর ঘটনায় তদন্তভার সুপ্রিম কোর্টের নির্দেশে এবং কমিশনের মধ্যস্থতায় ইতিমধ্যেই হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এসআইআর সংক্রান্ত মামলার প্রত্যেক শুনানিতেই এই ঘটনায় তদন্তের গতি প্রকৃতি নিয়ে খোঁজ নিচ্ছেন স্বয়ং দেশের মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত। কতদূর এগোলো তদন্ত? সূত্রের খবর, এনআইএর তদন্তে উঠে এসেছে বিচারকদের আটকে রাখতে জোর করে আনা হয়েছিল বিএলওদের। ভয় দেখিয়ে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসের বাইরে জমায়েত করতে বাধ্য করা হয়েছিল বিএলওদের। গোলাম রাব্বানির নির্দেশেই ভয় দেখিয়ে বিএলওদের নিয়ে আসা হয়েছিল বলে তদন্তে জানতে পেরেছে এনআইএ। বুথ স্তরে যেহেতু বিএলও কাজ করছেন এবং তাদের মাধ্যমে যেহেতু নাম বাদ গিয়েছে, তাই তাদেরকে জোর করে আনা হয়েছিল বিচারকদের কাছে গ্রামবাসীদের হয়ে দাবি পেশ করার জন্য। এছাড়াও বিচারকদের আটকে রাখতে ডিলিটেড ভোটারদের একত্রিত করার নির্দেশও দিয়েছিলেন আইএসএফ পঞ্চায়েত সদস্য গোলাম রাব্বানি। আন্দোলনের আগের রাতে নিজের দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন রাব্বানি। সেখানে তিনি নির্দেশ দিয়েছিলেন আন্দোলন জোরদার করতে আনতে হবে ডিলিটেড ভোটার, অর্থাৎ যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। আইএসএফ ছাড়াও কংগ্রেসও এই আন্দোলনের ফসল ঘরে তুলতে চেয়েছিল বলেই অনুমান এনআইএর। কংগ্রেসের স্থানীয় নেতারা পরিকল্পনা করে বিডিও অফিসে জমায়েত করা এবং পরবর্তীকালে বিচারকদের আটকে রাখার ক্ষেত্রে নিজেদের কর্মীদের জড়ো করেছিলেন বলে গুরুতর অভিযোগ। কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী পুরো বিষয়ে নেতৃত্ব দিয়েছেন। ঘটনার আগে থেকেই কংগ্রেস তার কর্মী সমর্থকদের জড়ো হওয়া এবং গ্রামবাসীদের নিয়ে এসে বিক্ষোভে সামিল করার পরিকল্পনা করে। এনআইএ আদালতে ফরওয়ার্ডিং নথিতে দাবি করেছে এনআইএ। ইতিমধ্যেই 22 জন বিএলওর বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা। তাদের বয়ানের ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে এনআইএ। এবার যদি চলে আসি তৃতীয় গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রকম পদক্ষেপ করা হবে।
বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা করেই জানিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর সেই লক্ষ্যেই যে কমিশন এগিয়ে চলেছে, এই দিন সাংবাদিক বৈঠক করে সে কথা স্পষ্ট করলেন কলকাতা দক্ষিণের সিও রণধীর কুমার। কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের পাশে নিয়ে তিনি জানালেন, কলকাতা দক্ষিণের অন্তর্গত বিধানসভাগুলিতে অবাধ নির্বাচন করতে বদ্ধপরিকর তারা। এদিন সাংবাদিক বৈঠকের শুরুতে কলকাতা দক্ষিণের ডিও রণধীর কুমার বলেন, এর আগেও সাধারণ মানুষকে আশ্বাস দেওয়া হয়েছে, কোনো ছাপ্পা, কোনো হুমকি ইত্যাদি হবে না, ভয়মুক্ত পরিবেশে ভোট হবে। সেই লক্ষ্যেই নানা পদক্ষেপ করা হচ্ছে বলে তিনি জানান। কলকাতা দক্ষিণের অন্তর্গত 4টি বিধানসভা রয়েছে: বালিগঞ্জ, কলকাতা বন্দর, রাসবিহারী এবং ভবানীপুর। প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি জানান। সব জায়গার ভোটারদের সমান গুরুত্ব দিচ্ছে কমিশন। এই দিন কলকাতা দক্ষিণের ডিও আরও জানান, কলকাতা দক্ষিণে 30 কোম্পানি কেন্দ্র বাহিনী থাকছে। এখনও পর্যন্ত কলকাতা দক্ষিণ এলাকা থেকে 8,94,00,000 টাকা উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান। ভোট গণনার দিন কোনো ভোট কেন্দ্রে বিদ্যুৎ চলে গেলে কি হবে, এই দিন সেই প্রশ্নেরও মুখোমুখি হতে হয় কলকাতা দক্ষিণের ডিওকে। রণধীর বাবু পরিষ্কার বলেন, সিএসসি থেকে আমাদের কানেকশন নেওয়া হয়েছে, লোডশেডিং যাতে না হয় তা আগে থেকেই দেখা হয়েছে। এছাড়াও পাওয়ার ব্যাকআপ তো থাকছেই। গণনা কেন্দ্রগুলিতে বিদ্যুতের ব্যাকআপ থাকে, জেনারেটর থাকবে। বিদ্যুৎ চলে গেলেই স্বয়ংক্রিয়ভাবে জেনারেটর চালু করে দেওয়া হবে, লোডশেডিং হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি। ডিও আরও জানান, কলকাতা দক্ষিণে 2টি আবাসনে বুথ হচ্ছে। কলকাতা দক্ষিণ থেকে অফলাইনে 2875টি আবেদন ট্রাইব্যুনালে জমা হয়েছে বলেও তিনি জানান। এবার যদি চলে আসি 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। ভোটের সময় কেউ হুমকি দিচ্ছেন, কেউ ভয় দেখাচ্ছেন, অভিযোগ থাকলে এবার তা সরাসরি নির্বাচন কমিশনকে জানাতে পারবেন ভোটারেরা। অশান্তি বা আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে ভোটারেরা যাতে কমিশনকে জানাতে পারেন, সেই জন্য পৃথক টোল ফ্রি নম্বর চালু করা হলো আজ থেকে। শুধু টোল ফ্রি নম্বর নয়, একটি পৃথক ইমেল আইডিও চালু করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, আইন শৃঙ্খলাজনিত যে কোনো সমস্যার কথা সংশ্লিষ্ট ওই টোল ফ্রি নম্বরে ফোন করে জানাতে পারবেন ভোটারেরা। চাইলে কমিশনকে ইমেলও করতে পারবেন তারা। হুমকি দেওয়া, ভয় দেখানো, মারধর সহ নিজের এলাকার আইন শৃঙ্খলা নিয়ে কোনো অভিযোগ থাকলে তা কমিশনকে সরাসরি জানানোর সুযোগ মিলবে ভোটারদের। ইতিমধ্যেই কমিশনের একটি টোল ফ্রি নম্বর রয়েছে। 1950 নম্বরে ফোন করে ভোটারেরা কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারবে। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য পৃথক টোল ফ্রি নম্বর চালু করার কথা জানিয়েছে কমিশন। নাম্বারটা আপনাদেরকে জানিয়ে রাখছি, 1-800-345-0008। এই টোল ফ্রি নম্বরে ফোন করে ভোটারেরা কমিশনকে অভিযোগ জানাতে পারবেন। যে পৃথক ইমেল আইডি চালু করেছে সেটা হলো wbfreeandfairpolls@gmail.com। সোমবার থেকেই এই পৃথক টোল ফ্রি নম্বর এবং ইমেল আইডি চালু করে দিয়েছে নির্বাচন কমিশন। এবার যদি চলে আসি 5 নম্বর অর্থাৎ শেষ গুরুত্বপূর্ণ খবরে, সেটি হলো এগরা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা নিজের পুত্র দিব্যেন্দু অধিকারীর সমর্থনে প্রচার করতে নেমে এক নজিরবিহীন দৃশ্য দেখা গেল। আর তা করলেন বর্ষিয়ার নেতা শিশির অধিকারী। এই দিন এগরার আলমগিরির জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কার্যত নুয়ে পড়ে ক্ষমা চান সাধারণ মানুষের কাছে। অনুতাপ ও ক্ষমা প্রার্থনা মঞ্চে দাঁড়িয়ে গলায় কাপড় দিয়ে হাঁটু গেড়ে মাটিতে প্রণাম করার ভঙ্গিতে শিশিরবাবু বলেন, আমি অনেক অন্যায় করেছি, আমাকে এবার প্রায়শ্চিত্ত করতে দিন। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকলে তা মার্জনা করে তার ছেলেকে ভোট দেওয়ার জন্য হাতজোড় করে আবেদন জানান তিনি। তার এই প্রায়শ্চিত্ত করার আরতি উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি করে। শান্তিপূর্ণ ভোটের আশ্বাস এবং হুঁশিয়ারি আবেগের পাশাপাশি এই দিন তার গলায় শোনা গিয়েছে হুঁশিয়ারির সুরও।
ভোটারদের আশ্বস্ত করে তিনি জানান, ভোট কেন্দ্রে কোনো রকম অশান্তি বরদাস্ত করা হবে না। তৃণমূল বা বিরোধী শিবিরের নাম করে তিনি কড়া ভাষায় বলেন, ভোট দিতে এলে কেউ যদি গণ্ডগোল করার চেষ্টা করে তবে কেন্দ্রীয় বাহিনী তাদের ঠেঙিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। আপনারা নিশ্চিন্তে বুথে গিয়ে নিজেদের অধিকার প্রয়োগ করুন। আমি তৃণমূলে যোগদান করে অনেক ভুল করেছিলাম, সেই প্রায়শ্চিত্ত এখন আমি করব।